হুম। সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। ওই আজকে তোমাদের ওই ইনভিটেশন দিতে ভুলে গেছি, পরে 8টার সময় দেখি যে দেওয়া নাই, এই জন্য একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আমরা গত ক্লাসে শেষ করেছিলাম যে মায়োসিস একের প্রথম যে পর্যায় ছিল প্রোফেজ এক। এই প্রোফেজ একের মধ্যে আমরা পড়েছিলাম 5টা উপপর্যায়। সেই 5টা উপপর্যায় ছিল লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই 5টা উপপর্যায় নিয়ে শেষ হয়েছিল প্রোফেজ এক পর্যায়। যেহেতু প্রোফেজ এক পর্যায়টা অনেক বড়, এই জন্য তার 5টি উপপর্যায় ছিল। আর মায়োসিস একের বাকি আরো 3টা পর্যায় রয়েছে, সেটা হলো মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক। আমরা এগুলো পড়বো, আর এগুলো শেষ হলে তখন আমরা যাব মায়োসিস টু এর 4টে ধাপ বা পর্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন যাব হলো মেটাফেজ এক। আমাদের নিশ্চয় মাইটোসিস যে মেটাফেজ, সেটা আমাদের নিশ্চয়ই মনে আছে যে মাইটোসিস মেটাফেজে কি কি হয়েছিল সেগুলো আমাদের মনে আছে। এখানেও অনেকটা বৈশিষ্ট্য ওই মাইটোসিস মেটাফেজের মতোই হবে, তবে কিছুটা চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো আমরা জেনে নেব। তাহলে আমরা মেটাফেজ একে কি দেখবো, যে এই ধাপে স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। এটা আমরা মাইটোসিসেও দেখেছিলাম। মাইটোসিসের যে মেটাফেজ ছিল সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। এই ধাপে স্পিন্ডল যন্ত্র গঠন সম্পূর্ণ হয়। সমস্ত ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারের সাহায্যে ট্রাকশন ফাইবারের সঙ্গে যুক্ত থাকে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা হলো একটি স্পিন্ডল যন্ত্র, আর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেটা ট্রাকশন যে তন্তু বা ফাইবার, এই ট্রাকশন তন্তুর সাথে লেগে আছে। বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার স্বমেরুর দিকে এবং বিষুবীয় রেখা হতে সমদূরে অবস্থান করে। তাহলে বাম দিকে যে একটা বাইভ্যালেন্ট এবং ডান দিকে একটা বাইভ্যালেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাম দিকের বাইভ্যালেন্টে রয়েছে উপরে একটা ক্রোমোজোম, নিচে একটা ক্রোমোজোম। ডান দিকের বাইভ্যালেন্টও উপরে একটা ক্রোমোজোম, নিচে একটা ক্রোমোজোম আছে। আমরা 3 নম্বর ক্যারেক্টারটা বলছি, বাইভ্যালেন্টের প্রতিটি সেন্ট্রোমিয়ার মানে উপরের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এবং নিচের ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার গুলো কি করেছে, বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলটা কোথায়, মাঝখানের অংশটা, মাঝখানের প্রশস্ত অংশটা হলো বিষুবীয় অঞ্চল। তাহলে এই বিষুবীয় অঞ্চল হতে সেন্ট্রোমিয়ার গুলো সমদূরত্বে অবস্থান করছে। আমরা যদি মাঝখানে এটা বিষুবীয় অঞ্চল ধরি, তাহলে এখান থেকে উপরে যে সেন্ট্রোমিয়ার এবং নিচের যে সেন্ট্রোমিয়ার, এরা পরস্পর সমদূরত্বে অবস্থান করছে এবং সেন্ট্রোমিয়ার মেরুর দিকে অবস্থান করছে। তাহলে এই 3 নম্বর ক্যারেক্টার সবাই বুঝেছো? তাহলে এখানে বায়োভ্যালেন্টের যে দুইটা ক্রোমোজোম, উপরের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার এবং নিচের ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এরা স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলতে সমদূরত্বে অবস্থান করেছে। আচ্ছা, এখন 4 নম্বর যে ক্যারেক্টার, মাইটোসিস মেটাফেজের মতো এ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তাহলে এটা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা এখানে দেখব যে মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মাইটোসিস যে মেটাফেজ ছিল সেখানে আমরা দেখেছিলাম যে শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটেছিল, কিন্তু আমরা এই মায়োসিস যে মেটাফেজ এক, এখানে আমরা দেখব কি যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। বাম দিকে যে ক্রোমোজোমটা আমরা দেখব, এখানে কিন্তু এই যে মাঝখানে একটা কিন্তু গ্যাপ বা একটা গহ্বর তৈরি হয়েছে। যেহেতু এখানে কি ছিল, যে এখানে একটা প্লাজমা ছিল এবং এখানে একটা প্লাজমা ছিল, এই কারণে এখানে একটা লুপ আমরা দেখতে পাবো। কিন্তু ডান দিকের ক্রোমোজোমে আমরা লুপ দেখতে পাবো না, কারণ এখানে একটা জায়গাতেই প্লাজমা ছিল। ঠিক আছে, এই জন্য ডান দিকের যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম আছে এখানে কিন্তু কোনো লুপ নাই। ক্রোমোজোম গুলো আমরা জানি যে মেটাফেজে আরো খাটো এবং মোটা হয় এবং বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়, এই যে আমরা বাম দিকে যে বাইভ্যালেন্ট ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোম দুইটা কি হবে, যে ট্রাকশন ফাইবারের টানে, উপরে যেহেতু ট্রাকশন তন্তু আছে, এই ট্রাকশন ফাইবারের একটা টান দিবে, যার কারণে উপরের ক্রোমোজোম উপরের মেরুর দিকে এবং নিচের ক্রোমোজোম ট্রাকশন তন্তুর টানের কারণে নিচের মেরুর দিকে গমন করবে বা পৃথক হতে থাকবে। তাহলে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয় ট্রাকশন ফাইবার বা তন্তুর টানে পৃথক হতে থাকলে এই পর্যায়ে সমাপ্তি হবে। তাহলে এখানে আমরা মাইটোসিস মেটাফেজ যেটা ছিল তার থেকে একটা মাত্র পার্থক্য দেখলাম, সেটা কি, সেটা হলো যে মাইটোসিস মেটাফেজের মতো এই ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। এটাই হলো হ্যাঁ বড় পার্থক্য, মাইটোসিস মেটাফেজ এবং মেটাফেজ একের মধ্যে বড় পার্থক্য। আমরা কি মেটাফেজ একের সবগুলো বৈশিষ্ট্য বুঝতে পারলাম?
মেটাফেজ একের সবগুলো বৈশিষ্ট্য শেষেরটা বুঝতে পারো নাই? শেষেরটা বুঝি নাই। আচ্ছা, এখানে দেখো এই বাম দিকে বায়োভ্যালেন্ট আছে, তাই না? বায়োভ্যালেন্ট মানে কয়টা ক্রোমোজোম বলেছিলাম? একটা বায়োভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম? একটা বায়োভ্যালেন্টে দুইটা ক্রোমোজোম থাকবে। তাহলে বাম দিকে একটা বায়োভ্যালেন্ট আছে, দুইটা ক্রোমোজোম। হ্যাঁ, বাম দিকে একটা বায়োভ্যালেন্ট আছে, ডান দিকে একটা বায়োভ্যালেন্ট আছে। আমরা এখানে বলেছি বায়োভ্যালেন্টের ক্রোমোজোম দ্বয়। তাহলে উপরে একটা ক্রোমোজোম আছে, নিচে একটা ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কার সাথে লেগে আছে? সেন্ট্রোমিয়ার গুলো কার সাথে লেগে আছে? ট্রাকশন বিষুবীয় অঞ্চলে। না, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কার সাথে? ট্রাকশন ফাইবারের সাথে। ট্রাকশন ফাইবার বা ট্রাকশন তন্তুর সাথে লেগে আছে। এই ট্রাকশন ফাইবার বা তন্তুগুলো কি করবে? একটা টান দিবে। কাকে টান দিবে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে টান দিবে। টান দেওয়ার ফলে কি হবে? এই ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলে আসবে। আবার উপরের ক্রোমোজোমটা ট্রাকশন তন্তু বা ফাইবার যখন টান দিবে, উপরের ক্রোমোজোমটা আস্তে আস্তে উপরের মেরুর দিকে চলে যেতে থাকবে। ঠিক আছে? এই যখনই পৃথক হতে থাকবে তখনই এই মেটাফেজটাকে সমাপ্তি ঘোষণা হবে। ঠিক আছে? তাহলে কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো স্যার ওই যে বলো। ট্রাকশন ফাইবার কি? ট্রাকশন ফাইবার তো মনে নাই? এই ট্রাকশন ফাইবার কি? কেউ কি বলতে পারবা? তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা ট্রাকশন ফাইবার কাকে বলে? বা ট্রাকশন তন্তু এর আরো নাম ছিল, আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। হ্যাঁ স্যার, অন্য। ও স্যার, হ্যাঁ এখন মনে পড়ছে। আকর্ষণ তন্তু মানে যেটার সাথে ওই ক্রোমোজোম গুলো, যেই স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোম গুলো লেগে থাকে ওগুলা। হ্যাঁ, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার লেগে থাকে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আসি অ্যানাফেজ 1। ক্রোমোজোমাল তন্তুর সংকোচনের ফলে সমস্ত ক্রোমোজোম জোড়ার প্রতিটি ক্রোমোজোম তার দুটি ক্রোমাটিড সহ পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে। একে অ্যানাফেজিক চলন বলে। তাহলে আমরা দেখেছিলাম যে যেহেতু ওই যে আমরা বলেছিলাম যে আকর্ষণ তন্তুগুলো টান দিচ্ছে, যার কারণে প্রত্যেকটা বায়োভ্যালেন্ট থেকে একটা করে পূর্ণাঙ্গ ক্রোমোজোম উপরের মেরুর দিকে চলে যায়। তাহলে বাম দিকের বায়োভ্যালেন্ট থেকে একটা ক্রোমোজোম উপরের দিকে গেছে, আর ডান দিকের বায়োভ্যালেন্ট থেকে একটা ক্রোমোজোম উপরের দিকে গেছে। এটা হলো পূর্ণাঙ্গ ক্রোমোজোম উপরের দিকে গেছে। ঠিক একইভাবে হ্যাঁ, নিচের দিকে একটা ক্রোমোজোম গেছে, এদিকেও ডান সাইডেও নিচের দিকে একটা ক্রোমোজোম গেছে। তাহলে আমরা বলছি যে প্রতিটি বায়োভ্যালেন্ট থেকে একটি করে ক্রোমোজোম হ্যাঁ পরস্পর বিপরীত মেরুর দিকে গমন করে, এবং এই চলনকে আমরা বলবো অ্যানাফেজিক চলন। এবং এরূপ চলনে আমরা দেখতে পাচ্ছি কে আগে যায়? এরূপ চলনে কে আগে থাকবে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার। আর বাহুগুলো পিছনে থাকবে। আর যখনই মেরুতে ক্রোমোজোম গুলো পৌঁছায় তখন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোম গুলো ইংরেজি বর্ণমালার বিভিন্ন অক্ষরের মতো দেখায়। হ্যাঁ, যদি ভি এর মতো আকৃতি হয় মেটাসেন্ট্রিক, এল এর মতো আকৃতি হলে সাবমেটাসেন্ট্রিক, জে এর মতো আকৃতি হলে অ্যাক্রোসেন্ট্রিক, আই এর মতো আকৃতি হলে টেলোসেন্ট্রিক। আমরা ছবিতে এখানে দেখিয়েছি ভি এবং এল, জে এবং আই দেখাইনি। আমরা এ পর্যায়ের শেষে কি বলবো? ক্রোমোজোম গুলো বিপরীত মেরু প্রান্তে পৌঁছায়। তাহলে এটা ছিল বিষুব অঞ্চল, তাহলে উপরের মেরুতে এবং নিচের মেরু, তাহলে পরস্পর বিপরীত মেরু প্রান্তে পৌঁছেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলবো, উভয় মেরুতে প্রতিটি বায়োভ্যালেন্টের একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে বলে মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের তুলনায় অর্ধেক হয়ে যায়। আমরা যখন লেকটোটিন শুরু করেছিলাম তখন আমরা ওখানে ক্রোমোজোম দেখেছিলাম কয়টা? 4টা দেখেছিলাম না? লেকটোটিন যখন শুরু করেছিলাম প্রোফেজের 1 লেকটোটিন, তখন আমরা ক্রোমোজোম কয়টা দেখেছিলাম? 4টা। বা এখানেও আমরা যদি দেখি এই যে মেটাফেজের 1-এর ক্ষেত্রে এখানেও ক্রোমোজোম কয়টা আছে? 2টা, এদিকে 2টা, মোট কয়টা ক্রোমোজোম আছে? 4টা। আর বায়োভ্যালেন্ট কয়টা আছে? এই বাম দিকে একটা বায়োভ্যালেন্ট, ডান দিকে একটা বায়োভ্যালেন্ট, এখানেও কিন্তু 4টে ক্রোমোজোম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখন অ্যানাফেজ 1 চলতেছে তখন উপরের মেরুতে 2টা ক্রোমোজোম এবং নিচের মেরুতে 2টা পূর্ণাঙ্গ ক্রোমোজোম অবস্থান করছে। ঠিক আছে? কিছুক্ষণ আগেও অন্যান্য পর্যায়ে ছিল 4টে ক্রোমোজোম, কিন্তু অ্যানাফেজ 1-এ এখন কি হয়ে গেছে? প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেছে 4-এর জায়গায় 2। মানে কি? আগে ছিল ডিপ্লয়েড, আগে ছিল 2 জোড়া, আর এখন হয়ে গেছে সংখ্যায় 2টা। তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে আগে ছিল 4টা, আর এখন হয়ে গেছে হ্যাঁ স্যার। সংখ্যা, এখন সংখ্যায় কয়টা হ্যাঁ হয়ে? স্যার।
দুইটা হয়ে গেছে, তাহলে প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, এটাকেই আমরা বলবো যে ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থায় পরিণত হয়। ক্রোমোজোম যদি আগে এই মেটাফেজ একেও যদি এখানে 8টা থাকতো, এখানে দুইটা, এখানে দুইটা, আরো দুইটা, আরো দুইটা, 8টা থাকতো, তাহলে এখানে কি হইতো? প্রত্যেক মেরুতে ক্রোমোজোম সংখ্যা কয়টা দাঁড়াইতো? 4টা। ঠিক আছে, উপরের মেরুতে 4টা, নিচের মেরুতে 4টা। সেক্ষেত্রেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হতো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা কোশ্চেন করি এমসিকিউ, যে মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেকে পরিণত হয়? তখন অ্যান্সার আসবে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1। হ্যাঁ, এবার আমরা আসবো টেলোফেজ 1। এটা মায়োসিসের শেষ ধাপ, মায়োসিস 1-এর এটা হলো শেষ ধাপ। এই ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি এই ধাপে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে অবস্থান করেছে এবং নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে। এটা হলো নিউক্লিওলাস, আর তার চারপাশে ক্রোমোজোমের চারপাশে কি হয়েছে? পুনরায় নিউক্লিয়ার পর্দার সৃষ্টি হয়েছে, যার ফলে কি হয়? অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। আচ্ছা, এই টেলোফেজে 1-এর ক্ষেত্রে আমরা কি দেখব? নিউক্লিয়াসের ভিতরে পানি শোষণ করা শুরু হয় বা পানি যোজন করা শুরু হয়। যোজন বলতে পারি, শোষণ বলতে পারি, বা গ্রহণ বলতে পারি। তাহলে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো কি হবে? পানি শোষণ করবে বা যোজন করবে, যার ফলে কি হবে? ক্রোমোজোমগুলো ছিল মোটা খাটো, এখন এরা পানি শোষণ করার ফলে আস্তে আস্তে সরু, লম্বা, সুতার মতো দেখাবে। ঠিক আছে, এবং এই সরু, লম্বা, সুতার মতো গঠনটার নাম কি ছিল? কারো কি মনে আছে? ক্রোমোজোম যে সরু, সুতা, ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, তখন আমরা তাকে কি বলবো? ক্রোমাটিন তন্তু। যেহেতু ক্রোমাটিন তন্তুতে পানি শোষিত হয়েছে, এই কারণে এরা কি করবে? রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাবে। হ্যাঁ, পানি না থাকলে তারা রঞ্জক বা রং নিতে পারে, আর পানি না থাকলে ক্রোমাটিন তন্তু তখন কি হবে? রঞ্জক নিবে না, যার ফলে আমরা অনুবীক্ষণ যন্ত্রে এই ক্রোমাটিন তন্তুকে দেখতে পাবো না। ঠিক আছে, যদি রং নিতে পারতো তাহলে আমরা দেখতে পারতাম। এই কারণে ক্রোমাটিন তন্তু আছে, কিন্তু রং নিতে না পারার কারণে তখন আমরা এদেরকে দেখতে পাবো না। এই জন্য আমরা বলবো রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এরা অদৃশ্য হয়। আর আমরা এখানে দেখতেই পাচ্ছি নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 2টা। তাহলে এখানে 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, এবং প্রত্যেক অপত্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃ কোষের যে নিউক্লিয়াস ছিল সেই নিউক্লিয়াসের তুলনায় অর্ধেক। আমরা দেখেছিলাম লেপটোটিন বলো, জাইগোটিন বলো, প্রোফেজ 1-এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওখানে 4টা করে ক্রোমোজোম ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপত্য নিউক্লিয়াসে 2টা করে ক্রোমোজোম আছে। ঠিক আছে, আচ্ছা, প্রজাতিভেদে এই পর্যায়ে, হ্যাঁ, প্রজাতিভেদে এই পর্যায়ে সাইটোকাইনেসিস ঘটে বা ঘটে না। আমরা এখানে যে ছবিটা দেখাচ্ছি তোমাদের, এখানে কিন্তু মাঝখানে আমি কোষ প্লেট দিয়েছি। তাহলে কোষ প্লেট দেওয়া মানে কি? এই কোষের সাইটোকাইনেসিস ঘটবে। যদি এটা না দেওয়া থাকতো, মানে কোষ প্লেট যদি আমি লেবেলিং না করতাম, সেক্ষেত্রেও কিন্তু আমাকে মার্কস দিতে হতো, কারণ কোনো কোনো প্রজাতিতে তোমার সাইটোকাইনেসিস ঘটতে পারে, আবার কোনো কোনো প্রজাতিতে সাইটোকাইনেসিস নাও ঘটতে পারে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোষ প্লেট দেওয়া আছে, মানে এই কোষটাতে সাইটোকাইনেসিস 1 ঘটবে। তাহলে টেলোফেজ মানে তাহলে কি? টেলোফেজ 1 মানে হলো নিউক্লিয়াসের প্রথম বিভাজন। টেলোফেজ 1 মানে নিউক্লিয়াসের প্রথম বিভাজন হলো। আর আমরা অ্যানাফেজ 1 মানে কি বুঝবো? অ্যানাফেজ 1 মানে হলো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। অ্যানাফেজ 1 এর মেন এটা হলো কি? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। আর টেলোফেজ 1 মানে হলো নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস ভেঙে 2টা অপত্য নিউক্লিয়াস তৈরি করলো। এবার আমরা আসবো সাইটোকাইনেসিস 1, বা একে আমরা বলতে পারি ইন্টারকাইনেসিস। তাহলে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মাঝের যে সময়, সেই সময়টাকে আমরা বলবো ইন্টারকাইনেসিস। কেউ এটাও বলতে পারে যে মায়োসিস 1 এবং মায়োসিস 2 এর মাঝখানের যে অন্তর্বর্তীকালীন সময় রয়েছে তাকে ইন্টারকাইনেসিস বলা হয়। আমরা একটু আগে বলেছি যে মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম বিভাজন কখন হয়েছিল? একটু আগে বললাম মায়োসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম বিভাজন কোন পর্যায়ে হলো? একটু আগে বলেছি। অ্যানাফেজ পর্যায়ে। কি বললা? আরেকবার বলো। অ্যানাফেজ। না, নিউক্লিয়াসের অ্যানাফেজ 1-এ।
অ্যানাফেজ একে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে। এই যে ক্রোমোজোম সংখ্যা 4টা ছিল, প্রত্যেক মেরুতে টেলোফেজ পর্যায়ে। ইয়েস, টেলোফেজ একই। তাহলে আমরা বলবো এখানে যেহেতু বলছি নিউক্লিয়াসের প্রথম বিভাজন কোথায় হয়েছে, টেলোফেজ এক। আবার বলছি নিউক্লিয়াসের দ্বিতীয় বিভক্তি, তাহলে যেহেতু টেলোফেজ একই প্রথম বিভক্তি হয়েছে, তাহলে দ্বিতীয় বিভক্তি কখন হবে? দ্বিতীয় বিভক্তি তাহলে কখন হবে বলো দেখি, কেউ বলতে পারবা? অবশ্যই টেলোফেজ 2। ঠিক আছে। হ্যাঁ স্যার, টেলোফেজ 2 এ। হ্যাঁ, তাহলে হ্যাঁ এখানে, স্যার। তাহলে এখানে দুই রকম সংজ্ঞাই হতে পারে, যে মাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মাঝের সময়টা, সেটাও ইন্টারকাইনেসিস হতে পারে। আবার কেউ যদি লেখে মাইটোসিস 1 এবং মাইটোসিস 2 কোষ বিভাজনের মাঝে অন্তর্বর্তীকালীন সময়, সেটাও ইন্টারকাইনেসিস হিসেবে ধরা হয়। তাহলে এখানে কি কি ঘটনা ঘটবে? এই পর্যায়ে আরএনএ, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, মানে কি তৈরি হয়। ডিএনএ এর প্রতিলিপি গঠিত হয় না। যে ডিএনএ যেগুলো আছে, ডিএনএ একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ এরকম হবে না, ডিএনএ তার প্রতিলিপি গঠন করবে না। এই দশায় যদি উদ্ভিদ কোষ হয় তাহলে কোষপ্লেট বা কোষ পাক তৈরি করে, এবং প্রাণী কোষে সাইটোপ্লাজমের মাঝ বরাবর খাঁজ বা গর্ত সৃষ্টির মাধ্যমে সাইটোপ্লাজম দুটি সমান অংশে বিভক্ত হয়। এর ফলে দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ গঠিত হয়। তাহলে উদ্ভিদ কোষ হলে একরকম, প্রাণী কোষ হলে আরেক রকম। উদ্ভিদ কোষ হলে প্রথমে কোষপ্লেট বা কোষপাত তৈরি হবে, তারপরে কোষপ্রাচীর সৃষ্টি হয়ে দুটি অপত্য কোষ তৈরি করবে। আর যদি প্রাণী কোষ হয় তাহলে সাইটোপ্লাজমের মাঝ বরাবর একটা খাঁজ বা একটা গর্ত তৈরি হয়ে সাইটোপ্লাজমের দুইটা সমান অংশে ভাগ হয়ে যাবে এবং দুটি হ্যাপ্লয়েড অপত্য কোষ তৈরি করবে। আর কোনো কোনো ক্ষেত্রে সাইটোকাইনেসিস ঘটে না, সেক্ষেত্রে মিয়োসিস 2 এর শেষে একবার মাত্র সাইটোকাইনেসিস ঘটে। যাদের আমরা বললাম যে এখানে পোস্টডেট আমরা দেখাবো না, তাদের ক্ষেত্রে হ্যাঁ এই মায়োসিস একে শেষ হওয়ার পর তোমার সাইটোকাইনেসিস ঘটবে না, তখন আমাদের পোস্টডেট দেখানোর দরকার নাই। তাদের ক্ষেত্রে আমরা পোস্টডেট কখন দেখাবো? যখন মায়োসিস 2 এর টেলোফেজ 2 আমরা দেখবো, টেলোফেজ 2 শেষ হবে, তখন মায়োসিস 2 এর ক্ষেত্রে সাইটোকাইনেসিস 2 দেখাবো। তাহলে এটা আমরা যদি কেউ ভুলেও যায় যে পোস্টডেট আমি এখানে চিহ্নিত না করি, সেক্ষেত্রেও তাকে নাম্বার দিতে হবে। আচ্ছা, এখন আমরা যাবো তাহলে মায়োসিস 2। মায়োসিস 1 বিভাজনে সৃষ্ট হ্যাপ্লয়েড মাতৃকোষ বা নিউক্লিয়াস দুটি যে প্রক্রিয়ায় 4টি হ্যাপ্লয়েড কোষ বা নিউক্লিয়াস গঠন করে তাকে দ্বিতীয় মায়োসিস বিভাজন বলে। আর এই মাইটোসিস বিভাজন, এটি মাইটোসিস বিভাজনের অনুরূপ। মায়োসিস 2 বিভাজনকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখানে দেখেছিলাম, যেহেতু এখানে কোষ প্লেট আমরা দেখাইছি, তাহলে আমরা বুঝবো যে উপরে একটা কোষ আছে এবং নিচে একটা কোষ আছে, মানে এখানে দুইটি অপত্য কোষ আছে। ঠিক আছে, এখন আমরা বলছি যে মায়োসিস 2 বিভাজনটা কি। তাহলে এই যে দুইটা অপত্য কোষ যে প্রক্রিয়ায় 4টা অপত্য হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে তাকে আমরা বলবো মায়োসিস 2। যে ঠিক আছে, এটা মাতৃকোষ বলতে পারো বা নিউক্লিয়াস বলতে পারো। তাহলে মায়োসিস 1 বিভাজনে সৃষ্ট হ্যাপ্লয়েড মাতৃকোষ বা নিউক্লিয়াস গুলো যে প্রক্রিয়ায় হ্যাঁ দুটি থেকে 4টি হ্যাপ্লয়েড কোষ বা নিউক্লিয়াস গঠন করে তাকে দ্বিতীয় মায়োসিস বিভাজন বলে। আমরা একে 4টে ভাগে ভাগ করেছি। আমরা এবার যাই হলো প্রোফেজ 2। প্রোফেজ 2 এর বৈশিষ্ট্যগুলো আমরা আমরা এই মায়োসিস 2 কে আমরা কার অনুরূপ বলছি? মায়োসিস 2 কে আমরা বলছি মাইটোসিস বিভাজনের অনুরূপ। মাইটোসিস। হ্যাঁ, এর প্রত্যেকটা বৈশিষ্ট্য, মাইটোসিস যে প্রোফেজ ছিল, মেটাফেজ ছিল, অ্যানাফেজ ছিল, টেলোফেজ ছিল, একবারে হুবহু একই রকম, খালি পার্থক্য হবে ছবিতে। বুঝলে, পার্থক্য হবে শুধু ছবিতে। এখন বৈশিষ্ট্যগুলো দেখলেই তোমরা ক্লিয়ার একটা ধারণা পাবা আসলে কি এরা মাইটোসিসের মতো। তাহলে এই ধাপে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলো পুনরায় সংকুচিত হয়ে খাটো ও মোটা হতে থাকে। কারণ আমরা একটু আগে দেখেছিলাম টেলোফেজ 1 এর শেষের দিকে ক্রোমোজোম গুলো কি করেছিল, মনে আছে কারো? পানি যোজন করছে। পানি যোজন পানি করেছে। যোজন করছে। হ্যাঁ, তাহলে ওটা শেষ হওয়ার পর তার সাইটোকাইনেসিস করেছে। সাইটোকাইনেসিস শেষ হওয়ার পর তার কি অবস্থায় আছে? ক্রোমাটিন তন্তু অবস্থায় আছে। এখন তাকে আবার কি করতে হবে? হুম। প্রোফেজ 2 করতে হবে। তাহলে ক্রোমো প্রোফেজ 2 করতে গেলে তাকে আবার পানি ছাড়তে হবে। বুঝছো? এই জন্য হ্যাঁ। পানি জি বিয়োজনের স্যার। ফলে এই ক্রোমাটিন তন্তুগুলো কি হবে? সংকুচিত হয়ে ক্রোমোজোমে পরিণত হবে। আর এই ক্রোমোজোম গুলো হবে খাটো এবং মোটা। যেহেতু পানি কমে গেছে, এই জন্য এরা কি করবে এখন? রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করবে। হ্যাঁ, এই সময় ক্রোমোজোম গুলো রঞ্জক ধারণ ক্ষমতা লাভ করবে
আর এই কারণে তখন আমরা কি করব, তাদেরকে দেখতে পাবো। বুঝলা? তো এই সময় ক্রোমোজোম গুলো রঞ্জক ধারণ ক্ষমতা প্রাপ্ত হয় এবং দৃষ্টিগোচর হয়। ওকে, প্রথমতেই ক্রোমোজোম হ্যাঁ গুলোকে ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়। আমরা এখানে ছবিতে দেখতেও পাচ্ছি যে ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিড, প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা করে ক্রোমাটিড নিয়ে আসে। তবে ক্রোমাটিডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অংশ বিনিময় হয়েছে। এটা কার কারণে হয়েছে? ক্রসিং ওভারের কারণে কিন্তু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা ক্রোমোজোমেই দেখো একটা অংশে নাহলে দুই অংশে কি হয়েছে, অংশ বিনিময় হয়েছে। এই পর্যায়ে শেষ দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটে। আমরা এখানে দেখতেও পাচ্ছি যে নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যাচ্ছে, আর নিউক্লিওলাস তো এখানে দেখাইনি। তাহলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন দুটাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তাহলে বৈশিষ্ট্যগুলো কার মতো? একবারে মাইটোসিস প্রোফেজের মতো না? হ্যাঁ স্যার, খালি পার্থক্য আমাদের কোথায় দেখবো? ছবিতে। ঠিক আছে, ওই যে ছবিতে স্যার ওই যে চেঞ্জ করছে। ওই ক্রসিং মানে ক্রসিং ওভারের ফলে ওই ক্রোমোজোমের যে অংশ হ্যাঁ চেঞ্জ হয়েছে। এবার আমরা আসবো মেটাফেজ 2। তাহলে মেটাফেজ 2টাও একবারে বৈশিষ্ট্য মাইটোসিস মেটাফেজের মতো, পার্থক্য ছবিতে। আমরা এখানে দেখতেই পাচ্ছি এই ধাপে কি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। দুই প্রান্তে মেরু আছে, মাঝখানে আছে বিষুবীয় অঞ্চল। আর ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার এই বিষুবীয় অঞ্চলে, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলের যে ট্রাকশন তন্তু আছে তার সাথে লেগে আছে। ঠিক আছে, তাহলে এটা হলো বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চলে হ্যাঁ, ক্রোমোজোম গুলো অবস্থান করেছে। আর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কার সাথে সংযুক্ত আছে? সেন্ট্রোমিয়ারের সাথে আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু বা ট্রাকশন তন্তুর সাথে সংযুক্ত আছে। নিচে লেবেলিং করা আছে ট্রাকশন তন্তু। আর আমরা জানি মেটাফেজে সবসময় কি হয়, এখানে সর্বাধিক ক্রোমোজোম খাটো এবং মোটা হয়। আর মোটা। আমরা, হ্যাঁ, আমরা যেহেতু আমরা বলেছিলাম যে এটা কার মতো, মাইটোসিস মেটাফেজের মতো। তাহলে মাইটোসিস মেটাফেজে আমরা দেখেছিলাম যে ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এখানেও আমরা দেখতে পাবো এই ধাপের শেষ দিকে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়। ঠিক আছে, এখানে যদি আমরা বিভাজনটা দেখাইনি, কারণ আমরা পরে দেখাবো, কিন্তু এই সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় মেটাফেজ দিয়ে। তাহলে কি আমরা মেটাফেজ দিয়ে বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসি অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2 এবার দেখো এই যে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছে। দেখেছো, সেন্ট্রোমিয়ার দুই ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে সেন্ট্রোমিয়ার পূর্ণ বিভক্তির ফলে প্রতিটি ক্রোমোজোম যে দুটি ক্রোমাটিড ছিল সে দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায় এবং প্রত্যেকটা ক্রোমাটিড একটা স্ব স্ব সেন্ট্রোমিয়ার পাবে। প্রত্যেকটা ক্রোমাটিডে একটা নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে। এই নিজস্ব সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিডকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম। তাহলে এই একটা পার্টকে আমরা বলবো অপত্য ক্রোমোজোম, বা আমরা একে ক্রোমাটিডও বলতে পারি, তবে অপত্য ক্রোমোজোম বলাটাই ভালো। তাহলে এই অপত্য ক্রোমোজোম গুলো কি হবে, যে দুইটা অপত্য ক্রোমোজোমের মাঝখানে একটা একটা গ্যাপ গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হলো কাণ্ড দেহ। এটার নাম কি? কাণ্ড দেহ। হ্যাঁ, এই কাণ্ড দেহ গুলো পরস্পর সম্প্রসারিত হয়, মানে আস্তে আস্তে বড় হয়ে যায়, যার ফলে দুই অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দূরে চলে যায়। আর এদিক থেকে কি হয়, মেরু থেকে কি করে, মেরু থেকে ট্রাকশন যে তন্তুগুলো আছে এরা সেন্ট্রোমিয়ারকে ধরে টানতে থাকে যাতে ক্রোমোজোম গুলো মেরুতে চলে আসে। তাহলে এখানে দুইটা কাজ হচ্ছে। তাহলে ট্রাকশন তন্তুগুলো ক্রোমোজোমের অপত্য ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে টান দিতেছে, আর মাঝখানে দুই অপত্য ক্রোমোজোমের মাঝখানে যে সেন্ট্রোমিয়ার আছে সেই সেন্ট্রোমিয়ারের মাঝে কাণ্ড দেহ আছে, এই কাণ্ড দেহ সম্প্রসারিত হচ্ছে, যার ফলে অপত্য ক্রোমোজোম মেরুর দিকে চলে আসে। তাহলে এই বৈশিষ্ট্য বুঝতে পারলা, এই বৈশিষ্ট্যটা স্যার এই এখানে আমরা। স্যার এই কাণ্ড দেহ তৈরি হয়েছে কিভাবে? এই কাণ্ড দেহ হলো তোমার এরই অংশ, এই যে স্পিন্ডল যন্ত্র আছে না, হ্যাঁ, স্পিন্ডল যন্ত্রেরই অংশ। হ্যাঁ স্পিন্ডল যন্ত্রের কি কি অংশ আছে? দুইটা মেরু আছে, দুটো মেরু আছে না, এই যে একটা মেরু একটা হুম, মেরু। স্পিন্ডল তন্তু আছে। স্পিন্ডল তন্তু আছে, ট্রাকশন তন্তু আছে, স্পিন্ডল তন্তু আছে, আবার কি হ্যাঁ আছে, ট্রাকশন তন্তু বা আকর্ষণ তন্তু আছে, আর কি আছে, কাণ্ড দেহ আছে। এই যে কাণ্ড দেহ, এই যে এটা, হ্যাঁ, দুই অপত্য ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার বরাবর যে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো কাণ্ড দেহ। উপরে একটা কাণ্ড দেহ, নিচে একটা কাণ্ড দেহ। আমরা একটা দিয়েছি, এরকম অনেকগুলো থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই কাণ্ড দেহ গুলো আস্তে আস্তে কি হবে, বড় হবে। আর বড় হতে থাকলে কি হবে, অপত্য ক্রোমোজোম গুলো মেরুর দিকে চলে যাবে। আর ওদিকে হ্যাঁ। মেরু থেকে আকর্ষণ তন্তু গুলো কি করবে, সেন্ট্রোমিয়ারকে ধরে টানতেছে। তাহলে টানতে। অপত্য ক্রোমোজোম গুলো দুদিক থেকে মনে করো যে ঝামেলায় পড়ে গেছে।
সে তখন বাধ্য হবে মেরুতে যাওয়ার জন্য, বুঝছো? কারণ দুদিক থেকে তাকে তাড়া দিচ্ছে যে মেরুতে যাও। এরূপ চলাকালে ক্রোমোজোম গুলো কি হবে, ইংরেজি বিভিন্ন বর্ণমালার মতো দেখাবে, যথাক্রমে ভি, এল, জে এবং আই এর মতো দেখাবে। আমরা নামকরণ গুলো নিশ্চয়ই জানি, ভি এর মতো হলে কেমন, এল এর মতো হলে কেমন। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে আমরা যে অ্যানাফেজ আমরা এখানে একটা আরেকটা কথা বলবো। অ্যানাফেজ তাহলে কার বিভাজন ঘটলো? ক্রোমোজোমের বিভাজন ঘটলো। অ্যানাফেজ কার বিভাজন ঘটেছে? ক্রোমোজোমের। কিন্তু ক্রোমোজোম সংখ্যার কি কোনো পরিবর্তন, ক্রোমোজোমের ক্রোমোজোম সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে? কারণ এই মেরুতে কয়টা ক্রোমোজোম? ডান দিকের মেরুতে দুইটা, দুইটা দুইটা বাম দিকের মেরুতেও কিন্তু দুইটা অপত্য ক্রোমোজোম দুইটা আছে, আবার ডান দিকের মেরুতেও দুইটা অপত্য ক্রোমোজোম আছে। ক্রোমোজোম সংখ্যা কিন্তু ঠিক আছে, খালি এই পার্থক্য কোথায়? ক্রোমোজোম বিভাজিত হয়েছে। হ্যাঁ, ক্রোমোজোম বিভাজিত হয়ে অপত্য ক্রোমোজোম সৃষ্টি করেছে। আচ্ছা, এবার আমরা যাব হলো টেলোফেজ 2। তাহলে টেলোফেজ 2 হলো মায়োসিস 2 প্রক্রিয়ার শেষ পর্যায়। তাহলে এখানে আমরা দেখব মেরুতে ক্রোমোজোম গুলো আবার স্থির হয়, হ্যাঁ, এবং ক্রোমোজোমের চারপাশে কি হবে, নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দার পুনরায় আবির্ভাব ঘটবে। আবার নিউক্লিয়াসে কি ঘটনা ঘটবে? এবার পানি, নিউক্লিয়াস গুলো এখন কি করবে? পানি যোজন ঘটবে, যোজন করবে, যোজন বা শোষণ করবে, যার ফলে ক্রোমোজোম গুলো আবার কি হবে? লম্বা সরু সুতার মতো হবে, যেগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু, যেগুলোকে আমরা বলবো ক্রোমাটিন তন্তু। এবং এই ক্রোমাটিন তন্তুর ভিতরে পানি থাকায় এরা কি নিবে না? কি নিবে না? রঞ্জক পদার্থ নেবে না, রঞ্জক পদার্থ রঞ্জক নিবে না। পদার্থ। হ্যাঁ, যার ফলে আমরা অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে দেখতে পাবো না। ক্লিয়ার? বুঝছো? তাহলে ওই আমরা হ্যাঁ স্যার। টেলিফেজ একই যেরকম দেখেছিলাম, এখানেও ওই একই রকম বৈশিষ্ট্যই আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, এখন আমরা চলে যাব হলো কি, যে সাইটোকাইনেসিস 2। আমরা এবার চলে যাব সাইটোকাইনেসিস 2। তাহলে আমরা এখানে দেখলাম যে নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন ঘটেছে, নিউক্লিয়াসের দ্বিতীয় বিভাজন ঘটেছে। উপরেও বিভাজন ঘটেছে দুইটা নিউক্লিয়াস, এবং নিচেও বিভাজন ঘটেছে দুইটা নিউক্লিয়াস। ঠিক আছে, এখন আমরা যাব সাইটোকাইনেসিস। তাহলে দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষঝিল্লি এবং উদ্ভিদ কোষে কোষঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর গঠন হয় এবং সাইটোপ্লাজমে বিভক্ত হয়। অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াস তার চারপাশে সাইটোপ্লাজম, কোষঝিল্লি ও কোষ প্রাচীর সহযোগে একটি স্বতন্ত্র কোষে পরিণত হয়। আমরা যেমন সাইটোকাইনেসিস 1 দেখেছিলাম, সাইটোকাইনেসিস 2ও ঠিক তাই। আমরা এখানে দেখব যে উপরের এটা কোষ, এই কোষে দুইটা নিউক্লিয়াস আছে। তাহলে এই দুই কোষের মাঝখান বরাবর কি হবে? সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, যার ফলে এখানে কোষঝিল্লি, কোষ প্রাচীর তৈরি হবে, হ্যাঁ, হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে। এবং নিচের ক্ষেত্রেও তাই, নিচের কোষেও দুটো অপত্য নিউক্লিয়াস আছে। এই দুই অপত্য নিউক্লিয়াসের মাঝখানে তোমার সাইটোপ্লাজমের বিভাজন হয়ে, হ্যাঁ, কোষঝিল্লি, কোষ প্রাচীর সৃষ্টি হয়ে দুটো অপত্য কোষ তৈরি হবে। তাহলে উপরে দুইটা কোষ এবং নিচের দুইটা কোষ তৈরি হবে, মোট চারটে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। চারটা। হ্যাঁ, মাসিক প্রক্রিয়ায় বিভাজন শেষে একটি মাতৃকোষ হতে 4টি কোষের সৃষ্টি হয় এবং প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। সৃষ্ট কোষগুলো সমগুণ সম্পন্ন হয় না। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে যে কোষগুলো তৈরি হয়েছে, অপত্য কোষগুলো তৈরি হয়েছে, সেখানে কি মাতৃ যে ক্রোমোজোম গুলো ছিল, মানে আমরা লেপ্টোটিনে যে ক্রোমোজোম গুলো দেখেছিলাম, আর এখানে যে কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম গুলো আছে, এগুলো কি একই ক্রোমোজোম? অবশ্যই না। কারণ তো আমরা যখন লেপ্টোটিন দেখেছিলাম তখন তো কোনো এক্সচেঞ্জ হওয়া ক্রোমোজোম আমরা দেখি নাই, তাই না? আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা অপত্য নিউক্লিয়াসে বা অপত্য কোষে যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলোতে কি আছে? এক্সচেঞ্জ হওয়া ক্রোমোজোম আছে। হ্যাঁ, আর এই কারণে আমরা কি বলবো যে অপত্য ক্রোমোজোম এবং অপত্য কোষ এবং যে মাতৃকোষে যে ক্রোমোজোমের ফারাক আছে বা ক্রোমোজোমের পার্থক্য রয়েছে, এই জন্য আমরা বলবো সমগুণ সম্পন্ন হয় না। সৃষ্ট নতুন কোষগুলো সমগুণ সম্পন্ন হবে না। কার সমগুণ সম্পন্ন হবে না? মাতৃকোষের সমগুণ সম্পন্ন। মাতৃকোষের। তাহলে কি আমরা সাইটোকাইনেসিস 2 বুঝলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এবার যাব ক্রসিং ওভার।
তাহলে ক্রসিং ওভার আমরা যদিও পড়েছি প্রোফেজ একে, গত ক্লাসে আমরা পড়েছিলাম ক্রসিং ওভার জিনিসটা। হ্যাঁ, ওটাই এখন আমরা একটু ঝালাই করে নিই বিস্তারিত ভাবে। তাহলে মায়োসিস একের প্যাকেটিং উপপর্যায়ে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে ক্রসিং ওভার বলে। আমাদের নিশ্চয়ই মনে আছে প্রোফেজ এক এর 3 নম্বর যে উপপর্যায় ছিল প্যাকাইটিন, এটা কিন্তু সবচেয়ে বড় উপপর্যায় ছিল। এই বড় উপপর্যায়ে কি হয়েছিল, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের যে দুটি নন সিস্টার ক্রোমাটিড ছিল তাদের মধ্যে অংশ বিনিময় হয়েছিল, এবং এই অংশ বিনিময়কে আমরা বলবো ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের ফলে জিন সমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্কড জিন সমূহের মধ্যে নতুন সমন্বয় তৈরি হয়। থমাস থার্ন মর্গান 1909 সালে ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন। এই জন্য 1933 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান। আচ্ছা, আমরা এখন ক্রসিং ওভারের কৌশলটা একটু শিখি। তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখানে দেখেছিলাম যে বাম দিকে এটা একটা বাইভ্যালেন্ট, একটা বাইভ্যালেন্ট সমান কয়টা ক্রোমোজোম? অ্যান্সার দাও। একটা বাইভ্যালেন্ট সমান কয়টা দুইটা ক্রোমোজোম? দুইটা ক্রোমোজোম। আর আমরা দুইটা জানি প্রত্যেক ক্রোমোজোম কয়টা করে ক্রোমাটিড নিয়ে গঠিত? দুইটা করে। দুইটা করে ক্রোমাটিড। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে লাল বা পিতা হতে আগত যে ক্রোমোজোম এর দুইটা ক্রোমাটিড, আবার কালো যে ক্রোমোজোম বা মাতার যে ক্রোমোজোম এরও দুইটা ক্রোমাটিড রয়েছে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখব যে একই ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার। হ্যাঁ, যদি লাল দুইটা ক্রোমাটিড ধরি তাহলে সিস্টার ক্রোমাটিড, আবার কালো দুইটা ক্রোমাটিড যদি ধরি তাহলে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আবার একই হ্যাঁ স্যার। জোড়া একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোজোম, একই জোড়ার মানে হলো এখানে লাল একটা এবং কালো মিলে একটা এক জোড়া ক্রোমোজোম। তাহলে একই জোড়ার ভিন্ন ক্রোমোজোম, জোড়া একই, জোড়া একটা পিতা হতে আগত এবং একটা মাতা হতে আগত ক্রোমোজোম মিলে একটা জোড়া হয়েছে, কিন্তু জোড়া হলেও এই ক্রোমোজোম গুলো কি একই? ক্রোমোজোম গুলো একটা পিতা হতে না। মাতা হতে এসেছে। তাহলে একই জোড়ার ভিন্ন ক্রোমোজোম, এই জন্য আমরা বলবো একই জোড়ার ভিন্ন ক্রোমোজোমের দুইটি ক্রোমাটিড কি, মানে লাল একটা ক্রোমাটিড এবং কালো একটা ক্রোমাটিড কি ক্রোমাটিড বলবো? নন স্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। ঠিক আছে? আমরা এখানে দেখব যে এই ক্রোমাটিড গুলোর মধ্যে এ বি সি ডি ই এফ জি এরকম করে লেবেলিং করা আছে, সবাই খেয়াল করেছো? এ বি সি ডি, হ্যাঁ স্যার। এগুলো হলো জিনের নাম। এগুলো কার নাম? জিন। জিনের নাম। জিন মানে কি? জিন হলো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একক। তাহলে এ জিন দ্বারা এক ধরনের বৈশিষ্ট্য, বি জিন দ্বারা এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয়। এখানে আমরা 7টা জিন দিয়েছি, এরকম ক্রোমোজোমে একাধিক জিন থাকতে পারে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, দুটি নন সিস্টার ক্রোমাটিডের বরাবর এখানে একই স্থান বরাবর ভেঙে যাবে, লাল ক্রোমাটিড এবং কালো ক্রোমাটিড ঠিক একই স্থানে ভেঙে যাবে। ভেঙে গিয়ে লালের অংশ কালোতে যাবে, কালোর অংশ লালে আসবে, যার ফলে আমরা এখানে কি দেখতে পাবো, যে এই যে লালের অংশে কালো চলে এসেছে, এ প্রাইম এবং বি প্রাইম জিন লাল ক্রোমোজোমে চলে এসেছে। আবার কালো ক্রোমোজোমে হ্যাঁ লাল ক্রোমোজোমের অংশ এ এবং বি জিন চলে এসেছে। খেয়াল করেছো? এবং এখানে যখন চলে আসে তখন হ্যাঁ স্যার। কি হয়, লাইগেজ এনজাইম দ্বারা এরা যুক্ত হয়ে যায়। এটা ক্রসিং ওভারের পরের অংশ, আর এটা হলো ক্রসিং ওভার হচ্ছে। আচ্ছা, এখন আমরা আরো আরো বিস্তারিত যাই। তাহলে আমরা কি বলবো, প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড বরাবর একই স্থানে ভেঙে যাবে, এবং কার কারণে ভেঙে যাবে? একটা এনজাইম, সেই এনজাইমটার নাম হলো এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে একই জায়গায় বরাবর দুটা ভেঙে যায়। পরে একটি অংশের সাথে অপরটি অংশের পুনরায় জোড়া লাগে, যে এনজাইম জোড়া লাগায় তার নাম লাইগেজ, এবং প্লাজমা নামক অংশের সৃষ্টি করে। প্লাজমা মানে এক্স আকৃতির গঠন। শেষ পর্যায়ে প্রান্তীয়করণের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় শেষ হয় এবং ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময়ও ঘটে। আমরা দেখলাম যে পিতার জিন মাতায় এসেছে, মাতার জিন পিতার ক্রোমোজোমে এসেছে। যেহেতু জিন ক্রোমোজোমে বিন্যস্ত থাকে, জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় হয়, ফলে জীবের চারিত্রিক পরিবর্তন ঘটে। ঠিক আছে? এই যে সামান্য একটু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ হওয়ার কারণে তখন পরবর্তী বংশধরে দেখা যায় যে কিছুটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা প্রত্যেক যে সন্তান যারা আছি, আমরা ছেলে মেয়ে, আমরা প্রত্যেকেই কিন্তু পুরোপুরি বাবা বা পুরোপুরি মায়ের মতো না। ঠিক আছে? হয়তো 80% বাবার মতো, 20% হলেও মায়ের মতো, এরকম। এই জন্য কিন্তু আমাদের মধ্যে কিছুটা চেঞ্জ আছে, একবারে সব বৈশিষ্ট্য আমরা পাই না। আমরা স্যার
হ্যাঁ বলো। স্যার মানে চিত্রটা একটু ভুল আছে, মানে লেখা একটু ভুল হয়েছে কোথায়? স্যার। ওই যে চিত্রে এক্সচেঞ্জ করার পর লালটায় যখন সবুজটা আসছে, ওখানে প্রথম হইবে যে এ প্রাইম, ওখানে আসছে ডি। কোথায় এ প্রাইম? না, বি আছে তো। এ প্রাইম এই যে এখানে মানে দেখো, ডি আসছে, ডি। তোমার ডি আসছে। না না, এটা ঠিকই আছে। এই যে কালো হ্যাঁ ক্রোমোজোমে শুধু দেখো, ডি আসছে। না কালো ক্রোমোজোমে দেখো এ প্রাইম আর বি প্রাইম আছে, খেয়াল করেছো? এ প্রাইম আর বি প্রাইম আছে। যখন হ্যাঁ এক্সচেঞ্জ, তখন কি হলো? লাল অংশে এ প্রাইম আর বি প্রাইম চলে আসলো, আর কালো ক্রোমোজোমের অংশে কি আসলো? পিতার এ আর বি জিন আসছে। ছবিটা ঠিকই আছে, এ আর বি আছে, তো ডি নাই না তো। স্যার, মানে আমাদের এখানে মানে এই যে মানে মোবাইলে বোঝায় স্যার ডি লেখা। ও তাহলে মোবাইলে ওইটা মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে বি আছে। আমি যখন ওই পিডিএফ ফাইল দিব তখন ছবিটা ক্লিয়ার দেখতে পাবো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে হলো আরেকটা ছবি দেখানো হয়েছে, এটা হচ্ছে পিতার ক্রোমোজোম, এটা হলো মাতার ক্রোমোজোম। এখানে ক্রসিং ওভার হচ্ছে, আর এটা এখানে ক্রসিং ওভার হওয়ার পরের অবস্থা। এই যে পিতার, যদি এটা পিতার হয় তাহলে পিতার ক্রোমোজোমের অংশে মাতার কিছু অংশ জিন চলে এসেছে, আবার মাতার ক্রোমোজোমে পিতার কিছু জিন চলে এসেছে। এখন আমরা যাব ক্রসিং ওভারের গুরুত্ব। নিম্ন শ্রেণীর জীব ছাড়া অন্য সব উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে ক্রসিং ওভার নিয়মিত ঘটনা। জিনের নতুন বিন্যাস আমরা দেখলামই, যে ক্রসিং ওভারের সময় ক্রোমোজোম খণ্ডের বিনিময়ের ফলে ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাস ঘটে। জিনগত প্রকরণ, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। প্রকরণ মানে হলো ভ্যারাইটি বা জাত। বৈশিষ্ট্যগত পরিবর্তন, জিনগত প্রকরণ সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। বিবর্তনের সহায়তা, বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি করে বৈচিত্র্যতার উদ্ভব ঘটে। সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা। আবার কখনো নতুন প্রজাতির আবির্ভাব ঘটে জৈব বিবর্তনে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, বিবর্তনে কিন্তু এটা ভূমিকা পালন করে। কারণ আমরা যে আজকে এই যে সভ্য পরিবেশে আসছি, কিন্তু আমরা একসময় কিন্তু হ্যাঁ অসভ্য পরিবেশে ছিলাম, কিন্তু এই আস্তে আস্তে চেঞ্জ হওয়ার কারণে আমরা কিন্তু এখন সভ্য পরিবেশে বসবাস করতে শিখেছি। ফসলি উদ্ভিদের উন্নতি সাধন, ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়, এবং এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা যায়। প্রজনন বিদ্যায় কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব, তাই প্রজনন বিদ্যায় ক্রসিং ওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। সরল রৈখিক বিন্যাস, ক্রোমোজোম দেহে জিনের সরল রৈখিক বিন্যাস ক্রসিং ওভারের সাহায্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। আচ্ছা, এটা একটু বোঝার আছে, এটা আমি বুঝাই দিই। মনে করো যে এখানে যে জিনগুলো আছে, আমরা 7টা জিন দেখলাম এ থেকে জি। আমরা যদি ক্রোমোজোমটাকে সোজা করি, তাহলে এই জিনগুলো হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এইচ এভাবে সাজানো থাকবে। এবং এটা যখন ক্রসিং ওভার হচ্ছে, তখন কিন্তু পাশাপাশি যাচ্ছে। মনে করো যে এই মাতার ক্রোমোজোমে পিতার এ বি জেন এসেছে, আবার পিতার ক্রোমোজোমে মাতার এ প্রাইম বি প্রাইম এসেছে। যদি জিনগুলো সরলরৈখিক ভাবে বিন্যস্ত না হইতো, তাহলে কি হইতো? সি বা ডি চলে আসতে পারতো, বা ই বা এফ চলে আসতে পারতো। হ্যাঁ, এই জন্য আমরা বলছি 7 নম্বর ক্যারেক্টারটা, 7 নম্বর যে গুরুত্বটা, যে ক্রোমোজোম দেহে জিনের সরলরৈখিক বিন্যাস ক্রসিং ওভারের সাহায্যে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে জিনগুলো পরস্পর সরলরেখায় বিন্যস্ত থাকে। ক্রোমোজোম ম্যাপ তৈরি, ক্রসিং ওভারের হার নির্ণয় করে কোন ক্রোমোজোম জিনের অবস্থান নির্ণয় এবং ক্রোমোজোম ম্যাপ তৈরি করা সম্ভব। জেনেটিক ম্যাপ তৈরি, ক্রসিং ওভারের শতকরা হার থেকে জেনেটিক ম্যাপ তৈরি করা যায়, ফলে ক্রোমোজোমে প্রতিটি জিনের আপেক্ষিক অবস্থান, দূরত্ব, এদের মধ্যে সম্পর্ক নিরূপণ করা যায়। আমরা যেমন জানি যে ক্রোমোজোমের বাহু যদি অনেক লম্বা হয়, তাহলে সেখানে প্লাজমা কম হবে না বেশি হবে? মনে আছে? ক্রোমোজোমের বেশি বাহু হবে। বেশি হবে। আবার বেশি হবে। ক্রোমোজোমের বাহু যদি ছোট হয়, তাহলে সেখানে ক্রসিং ওভার কমে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্রোমোজোমের হুম। বাহু দেখেও অনেকটা আয়ত্ত করতে পারবো যে ক্রসিং ওভারের শতকরা হার কত হইতে পারে, বেশি না কম। এইভাবে আমরা জেনেটিক ম্যাপ তৈরি করতে পারবো। তো এই ছিল ক্রসিং ওভারের গুরুত্ব। তো ক্লাসের আর বেশি সময় নাই। তো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আর নাহলে নেক্সট ক্লাসে ঢুকে রাখো, বলে দিব। আর কিছুক্ষণ পরে পাঠিয়ে স্যার দিচ্ছি। 3 নম্বর পেজটা বুঝবে একজন। 3 নম্বর পেজ স্লাইড। হ্যাঁ। হ্যাঁ,
জি স্যার। এটা